তালাকপ্রাপ্তা ইন্সপেক্টর স্ত্রীর ওপর ভারী পড়ল তার গরিব স্বামী। সত্যিটা জেনে পুরো গ্রাম হতবাক হয়ে গেল। বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের বস্তির একটি সত্য ঘটনা, যেখানে ভৈরবপুর নামের একটি ছোট্ট গ্রাম আছে। এই গ্রামেই থাকত সুরেশ কুমার। সুরেশ একটি ছোট্ট কৃষক পরিবারের ছেলে ছিল। বাবার মৃত্যু ছোটবেলাতেই হয়ে গিয়েছিল। বাড়িতে শুধু অসুস্থ মা শান্তি দেবী আর সেই একমাত্র সম্বল ছিল। 1 বিঘা জমি ছিল, যা সারা বছরের পেটও ঠিকমতো ভরাতে পারত না। বাকি সময় সে মজুরি করত, কখনো খেতে, কখনো শহরের নির্মাণস্থলে। সারাদিন ঘাম ঝরানোর পর সন্ধ্যায় যখন বাড়ি ফিরত, তখন সবার আগে মায়ের পা টিপে দিত। তার চোখে মুখে ক্লান্তি থাকত, কিন্তু কোনো অভিযোগ থাকত না। অন্যদিকে বস্তি জেলারই অন্য একটি গ্রাম সোনবরসায় থাকত নীলিমা চৌহান। গরিব ঘরের মেয়ে, কিন্তু পড়াশোনায় খুব ভালো। তার বাবা হরিরাম চৌহান মজুর ছিলেন, কিন্তু মেয়েকে পড়ানোর জেদ এমন ছিল যে নিজে অভুক্ত থাকতেন, কিন্তু মেয়ের বেতন দিতেন। গ্রামের লোকেরা খোঁটা দিত, মেয়েকে এত পড়িয়ে কি কালেক্টর বানাবে? হরিরাম হেসে বলতেন, আমার মেয়ে অফিসারই হবে। সময় কাটল এবং নীলিমা গ্র্যাজুয়েশন করতে শহরে যেতে লাগল। সেই সময়ই তার জন্য ভৈরবপুরের সুরেশ কুমারের বিয়ের প্রস্তাব এলো। ছেলেটি গরিব ছিল, বেশি পড়াশোনাও জানত না, তবে স্বভাবের খুব ভালো ছিল। মদ বা খারাপ সঙ্গ ছিল না, শুধু পরিশ্রম আর মায়ের সেবা। হরিরাম দ্বিধায় পড়ে গেলেন। একদিকে মেয়ের স্বপ্ন, অন্যদিকে সমাজের চাপ। মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়ে দাও। অবশেষে তিনি ভারী মনে হ্যাঁ করে দিলেন। বিয়ে অত্যন্ত সাদামাটাভাবে হয়েছিল। না ব্যান্ড, না বাজা, না কোনো লোক দেখানো ব্যাপার। শুধু গ্রামের ছোট্ট উঠোন, কিছু আত্মীয়, আশেপাশের লোকজন আর ভগবানের নাম নিয়ে নেওয়া 7 পাকে ঘোরা। কোণে বেশে নীলিমা যখন ভৈরবপুরে পৌঁছাল, তখন তার পা কাঁপছিল। এটি তার নতুন বাড়ি ছিল, নতুন জীবন ছিল, আর মনে একই সাথে ভয়ও ছিল এবং একটা ছোট্ট আশাও ছিল যে হয়তো সব ঠিক হয়ে যাবে। সে উঠোনে পা রাখতেই তার মনে হলো যেন সে সম্পূর্ণ আলাদা কোনো দুনিয়ায় এসে পড়েছে। বাড়িটি অত্যন্ত ছোট ছিল। দেয়ালের মাটি অনেক জায়গা থেকে খসে পড়েছিল, ছাদে পুরনো টিনের টুকরো রাখা ছিল, যার উপর বৃষ্টির দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু তখনই শান্তিদেবী কাকে জড়িয়ে ধরলেন। তার হাত অমসৃণ ছিল, কিন্তু স্পর্শে এমন আপনত্ব ছিল যে নীলিমার চোখ জলে ভরে গেল। তিনি ভালোবেসে বললেন, মেয়ে, বাড়ি ছোট ঠিকই, কিন্তু মন থেকে তোমাকে স্বাগত জানাই। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, সুরেশ ধীরে ধীরে তার কাছে এলো। সে সংকোচে ছিল, যেন কোনো ভুল কথা বলতে ভয় পাচ্ছিল। সে ধীর গলায় বলল, নীলিমা, তুমি চাইলে পড়াশোনা চালিয়ে যেতে পারো, আমি তোমাকে কখনো বাধা দেব না। নীলিমা অবাক হয়ে তার দিকে তাকালো। সে তো ছোটবেলা থেকে এটাই শুনে এসেছিল যে বিয়ের পর মেয়ের পড়াশোনা শেষ হয়ে যায়। তার চোখে প্রথমবার আশার আলো দেখা গেল। সত্যি? সে ধীরে করে জিজ্ঞেস করল। সুরেশ হাসল। হ্যাঁ, তোমার স্বপ্ন পূরণ হওয়া উচিত। সেই মুহূর্তে নীলিমার মনে হলো যেন সে একজন স্বামী নয়, বরং একজন সঙ্গী পেয়েছে। এরপর সুরেশের জীবনের একটাই লক্ষ্য রয়ে গেল, নীলিমাকে অফিসার বানানো। সে কাউকে না জানিয়ে নিজের অর্ধেক জমি বন্ধক রেখে দিল, যাতে নীলিমা শহরে গিয়ে কোচিং করতে পারে। নিজে দিন-রাত মজুরি করতে লাগল। সকালে খেতে কাজ, দুপুরে ইট বওয়া, সন্ধ্যায় কারো বাড়ির নির্মাণের কাজ। শরীর ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি থাকত যে সে তার স্ত্রীর স্বপ্নের ভিত্তি তৈরি করছে। অনেক সময় তার জামাকাপড় এত ছিঁড়ে যেত যে গ্রামবাসীরা হাসত, কিন্তু সে কখনো পরোয়া করত না। নীলিমার বেতন, বই, ভাড়া সব ঠিক সময় পৌঁছে যেত। গ্রামের লোকেরা প্রায়ই খোঁটা দিত, আরে সুরেশ, বউ অফিসার হয়ে গেলে তো তোকে চিনতেও পারবে না। সুরেশ হেসে দিত, আমার আনন্দ তাতেই, চিনুক বা না চিনুক। তার চোখে সত্যি সত্যিই কোনো অভিযোগ থাকত না। সময় কেটে গেল, নীলিমা শহরে থাকতে শুরু করল। এখন সে মাসে মাত্র একবার বাড়ি আসত। ধীরে ধীরে তার পোশাক বদলে গেল, কথা বলার ধরন বদলে গেল, চাল চলন বদলে গেল। শহরের দ্রুতগতির জীবন তার ভেতরে এমন কিছু তৈরি করেছিল, যার ফলে গ্রামের সাদামাটা জীবন তার কাছে পিছিয়ে পড়া বলে মনে হতে লাগল। একবার যখন সে হঠাৎ বাড়ি এলো, তখন সে দেখল সুরেশ ক্ষেত থেকে ফিরছে। শরীরে কাদা, পায়ে ভিজে মাটি, কাঁধে কোদাল। তাকে দেখেই সে চোখ ফিরিয়ে নিল, যেন চিনতে চাইছে না। সেই রাতে সে প্রথমবার খোঁটা দিল, তুমি কোনো ভালো কাজ পাও না, একদম মজুরের মতো দেখতে লাগে। সুরেশ কিছুক্ষণ চুপ থাকল, তারপর খুব শান্ত স্বরে বলল, চেষ্টা করছে, কিন্তু পড়াশোনা কম তো, তাই না? সেই উত্তরে কোনো অভিযোগ ছিল না, শুধু একটা সত্যি ছিল। নীলিমা কোনো উত্তর দিল না। সেই দিন থেকেই দুজনের মধ্যে এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে গেল। এখন সে বাড়ি এসেও কম কথা বলত, ফোনেও কথাবার্তা ছোট এবং আনুষ্ঠানিক হয়ে গেল। শান্তিদেবী সব বুঝতেন,
কিন্তু ছেলের জন্য চুপ থাকতেন। কয়েক বছর পর সেই দিন এলো যার অপেক্ষায় পুরো গ্রাম ছিল। নীলিমা পুলিশে নির্বাচিত হয়ে গেল, সেটাও সরাসরি ইন্সপেক্টর পদে। পুরো গ্রামে মিষ্টি বিলি করা হলো, লোকেরা অভিনন্দন জানাতে এলো। শান্তিদেবী খুশিতে কেঁদে ফেললেন, আমার বৌমা অফিসার হয়ে গেছে। সুরেশ মন্দিরে গেল, প্রসাদ চড়াল, আর ভগবানকে শুধু এটুকুই বলল, এবার ওকে সব আনন্দ দিও। কিন্তু সেই আনন্দের সাথেই তাদের জীবনে একটি ফাটলও ধরে গেল। চাকরি পেতেই নীলিমা শহরে থাকতে শুরু করল। গ্রামে আসা প্রায় বন্ধই হয়ে গেল। ফোনে তার গলার স্বর বদলে গিয়েছিল, শীতল, ব্যস্ত, দূরের। একদিন সে স্পষ্ট বলল, আমাকে এখানে অফিসারদের মাঝে থাকতে হয়, তুমি গ্রামেই ঠিক আছো। সুরেশ কোনো প্রতিবাদ না করেই উত্তর দিল, যেমনটা তোমার ঠিক মনে হয়। কয়েক মাস পর যখন সে বাড়ি এলো, তখন তার সাথে শহরের একজন সহকর্মীও ছিল। সেই মহিলা বাড়িটা দেখে নাক সিটকাল, যেন কোনো নোংরা জায়গায় এসে পড়েছে। সেই দিন নীলিমাকে নিজেও নিজের বাড়িতে অচেনা লাগছিল। রাতে সে সুরেশকে বলল, আমি এই পরিবেশে থাকতে পারব না, আমার ইমেজ খারাপ হয়। সুরেশ ধীরে করে জিজ্ঞেস করল, তাহলে আমি কি করব? নীলিমা চোখ সরিয়ে নিয়ে বলল, হয়তো আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। এই কথা শুনতেই যেন সুরেশের ভেতরে কিছু একটা ভেঙে গেল, কিন্তু সে না আটকাল, না ঝগড়া করল, না প্রশ্ন করল, শুধু চুপচাপ বসে থাকল। যেন গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। কয়েক মাস পর ডিভোর্সের কাগজ চলে এলো। গ্রামে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। অফিসার বউ গরিব স্বামীতে ছেড়ে দিয়েছে। শান্তিদেবী এই ধাক্কা সহ্য করতে পারলেন না, কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু সুরেশ কখনো নীলিমার বিরুদ্ধে একটি শব্দও বলল না, সে শুধু চুপ থাকতে শিখে নিল। নীলিমা শহরের চাকচিক্যময় দুনিয়ায় ব্যস্ত হয়ে গেল, আর সুরেশ সেই ছোট্ট বাড়িতে মায়ের সাথেই রয়ে গেল। সময় কাটতে লাগল, লোকেরা মজা ওড়ানো বন্ধ করে দিল, কারণ সে কোনো উত্তরই দিত না। সে শুধু কাজ করত, মায়ের সেবা করত, আর চুপচাপ বেঁচে থাকল। কিন্তু তার ভেতরের কষ্ট কাউকে দেখা যেত না। আর তারপর অনেক বছর পর এমন একটা দিন এলো, যখন নীলিমাকে বাধ্য হয়ে সেই ভৈরবপুর গ্রামেই ফিরতে হলো, যাকে সে পেছনে ফেলে গিয়েছিল। সেই দিন ভৈরবপুরের সকাল থেকেই একটা চাঞ্চল্য ছিল। সুরেশের বাড়ির সামনে মানুষের ভিড় লেগেছিল। কেউ জল আনছিল, কেউ ডাক্তার ডাকার কথা বলছিল, কেউ ভগবানের নাম নিচ্ছিল। শান্তিদেবী বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন, কিন্তু সেই দিন ওনার অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গিয়েছিল। সুরেশ সারা রাত জেগেছিল, কখনো ওনার কপালে জলপট্টি দিচ্ছিল, কখনো ওষুধ দিচ্ছিল, কখনো ভগবানের কাছে প্রার্থনা করছিল। তার চোখে মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল, চোখ লাল ছিল, কিন্তু হাত থামছিল না। গ্রামের একটি ছেলে শহরে থাকা নীলিমাকে ফোন করে দিল, বৌদিমণি, আম্মার অবস্থা খুব খারাপ, যদি আসতে পারেন তবে চলে আসুন। ফোন শুনতেই নীলিমা কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। বেশ কয়েক বছর হয়ে গিয়েছিল তার ওই বাড়িতে পা রাখা। সে ভাবতেও পারেনি যে কখনো ফিরে যেতে হবে। কিন্তু ফোন রাখার পরও তার কানে ওই কথাগুলোই প্রতিধ্বনিত হতে থাকল, আম্মার অবস্থা খুব খারাপ। সন্ধ্যা নাগাদ সরকারি গাড়ি ভৈরবপুরের কাঁচা রাস্তায় ধুলো উড়িয়ে প্রবেশ করল। লাল বাতি যদিও বন্ধ ছিল, কিন্তু গাড়ি দেখেই গ্রামবাসীরা বুঝে গেল ম্যাডাম এসে গেছে। বাচ্চারা দূরে দাঁড়িয়ে দেখতে লাগল, মহিলারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। বৃদ্ধ লোকেরা মাথা নেড়ে বলল, এই হলো সুরেশের ছেড়ে যাওয়া বউ। নীলিমা গাড়ি থেকে নামল। দামি জামাকাপড়, চকচকে চশমা, হাতে মোবাইল, সব কিছু বদলে গিয়েছিল। কিন্তু সামনে সেই পুরনো বাড়িটাই ছিল। দেয়ালের মাটি আরও বেশি খসে পড়েছিল, দরজা আগের চেয়ে বেশি ভাঙা ছিল, এবং উঠোনে ছড়িয়ে থাকা নীরবতা অদ্ভুত লাগছিল। তার পা আপনা আপনিই ধীর হয়ে গেল। ভেতরে পৌঁছতেই সে দেখল শান্তিদেবী খাটিয়ায় শুয়েছিলেন। শ্বাস খুব ধীর গতিতে চলছিল। সুরেশ ওনার মাথার কাছে বসেছিল, চোখ ফোলা, দাড়ি বড়, জামাকাপড় পুরনো, কিন্তু মুখে সেই একই শান্ত ভাব। সে নীলিমাকে আসতে দেখল, কিন্তু কিছুই বলল না, না কোনো অভিযোগ, না রাগ, না কোনো খোঁটা, শুধু একটা দীর্ঘ দৃষ্টি, যাতে সব কিছু ছিল, আবার কিছুই ছিল না। নীলিমার হঠাৎ অদ্ভুত লাগল। সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং শান্তিদেবীর কাছে বসে পড়ল। বৃদ্ধ চোখ খুব কষ্টে খুলল। তিনি নীলিমাকে দেখলেন আর ঠোঁট কেঁপে উঠল। এসেছিস মা, শুধু এটুকুই বলে ওনার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। নীলিমার বুকটা যেন মোচড় দিয়ে উঠল। সে অনেক বছর ধরে কাউকে এভাবে কাঁদতে দেখেনি।
সারা রাত বাড়িতে নিস্তব্ধতা রইল। গ্রামবাসীরা ধীরে ধীরে ফিরে গেল। শুধু সুরেশ, নীলিমা এবং কয়েকজন ঘনিষ্ঠ মহিলা রয়ে গেল। সুরেশ না খেয়ে সেখানেই বসে থাকল। কখনো মায়ের হাত ধরছিল, কখনো ওনার মাথা হাত বুলিয়ে দিচ্ছিল। নীলিমা প্রথমবার মনোযোগ দিয়ে তাকে দেখল। সে আগের চেয়ে রোগা হয়ে গিয়েছিল, মুখ বলিরেখায় ভরে গিয়েছিল, জেনে বয়স হঠাৎ কয়েক বছর বেড়ে গেছে। সকাল হতে হতে শান্তিদেবীর শ্বাস থেমে গেল। বাড়িতে কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে উঠল। সুরেশ কিছুক্ষণ একেবারেই শান্ত হয়ে বসে রইল, যেন বুঝতে পারছিল না যে কি হয়ে গেল। তারপর হঠাৎ সে মায়ের মুখ ধরে বলল, আম্মা, ওঠো না, দেখো আমি আছি। তার গলা এতটা ভেঙে গিয়েছিল যে যারা শুনছিল তাদের চোখে জল এসে গিয়েছিল। শেষকৃত্যের সময় পুরো গ্রাম উপস্থিত ছিল। লোকেরা ফিসফিস করছিল, বেচারি মা, ছেলে কত সেবা করেছে, বউ তো ছেড়েই চলে গিয়েছিল। নীলিমা সব শুনছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। সে প্রথমবার অনুভব করল যে এই গ্রামে তার পরিচয় অফিসারের নয়, বরং সেই মহিলার যে নিজের গরিব স্বামীকে ছেড়ে দিয়েছিল। সৎকারের পর বাড়িটা আরও বেশি খালি লাগতে লাগল। মহিলারা ফিরে গেল, আত্মীয়রা চলে গেল, উঠোনে শুধু ছড়িয়ে থাকা ছাই আর নীরবতা পড়ে রইল। সুরেশ বারান্দায় বসেছিল, সামনের শূন্যতায় তাকিয়ে। নীলিমা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, তারপর ধীরে করে বলল, তুমি খাবার খেয়েছ? সুরেশ মাথা নেড়ে না বলল, কিন্তু কিছু বলল না। সে রান্নাঘরে গিয়ে দেখল বাসনপত্র প্রায় খালি ছিল, শুধু একটুখানি চাল আর নুন। তার মনে পড়ল কখনো এই বাড়িতেই সে নিজে রান্না করত। শান্তিদেবী হাসতে হাসতে কথা বলতেন, আর সুরেশ ক্লান্ত হয়েও হাসত। এখন সবকিছু যেন অন্য কোনো জীবনের কথা বলে মনে হচ্ছিল। নীলিমা চুপচাপ রান্না করল এবং থালা তার সামনে রেখে দিল। সুরেশ প্রথমবার তার দিকে সরাসরি তাকাল। তোমার এসব করার কোনো প্রয়োজন ছিল না। গলায় না কোনো তিক্ততা ছিল, না কোনো আপনত্ব, শুধুই ক্লান্তি ছিল। নীলিমা ধীরে করে বলল, প্রয়োজন ছিল। কিছুক্ষণ পর সে বলল, তুমি শহরে ফিরে যাও, এখানে তোমার কিচ্ছু নেই। এই কথা শুনে নীলিমার ভেতরে কিছু একটা বিঁধে গেল। সেই কথাগুলোই যা সে কয়েক বছর আগে তাকে বলেছিল, তুমি গ্রামেই ঠিক আছো। সন্ধ্যায় সে বাইরে বেরোলে দেখল গ্রামের কয়েকজন মহিলা নিজেদের মধ্যে কথা বলছে। সুরেশ দ্বিতীয় বিয়েও করেনি, শুধু মায়ের সেবাই করে গেল। অন্য একজন বলল, আর শোন, ওই হরিরাম চৌহানের ধারও সেই মিটিয়েছিল, কাউকে বলেও নি। নীলিমা থমকে দাঁড়াল। তার মনে পড়ল বাবা হঠাৎ করে ধার শোধ হয়ে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু কখনো বলেননি কিভাবে। রাতে তার ঘুম এলো না। পুরনো দিনগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছিল। বিয়ে, সুরেশের হাসি, তার সেই কথা, তুমি পড়াশোনা করো, আর তারপর ডিভোর্সের কাগজে তার নিজের সই। তার প্রথমবার মনে হল যে সে শুধু একটি সম্পর্ক নয়, বরং একজন মানুষকে হারিয়েছে। পরের দিন সকালে সে যাওয়ার প্রস্তুতি নিল। গাড়ি বাইরে দাঁড়িয়েছিল। সে দরজা পর্যন্ত পৌঁছল, তারপর হঠাৎ পেছনে ঘুরল। সুরেশ ঝাড়ু দিচ্ছিল, যেন কিছুই হয়নি। সে কিছু বলতে চাইছিল, কিন্তু কোনো শব্দ খুঁজে পেল না। অবশেষে সে ধীর স্বরে বলল, যদি কখনো প্রয়োজন হয় তো বলে দিও। সুরেশ ঝাড়ু থামিয়ে তার দিকে তাকালো এবং খুব শান্ত গলায় বলল, এখন আর কারো কাছ থেকে কোনো প্রয়োজন নেই। নীলিমার কাছে কোনো উত্তর ছিল না। সে গাড়িতে বসে পড়ল। গাড়ি ধীরে ধীরে গ্রামের বাইরে বেরোতে লাগল। জানলা দিয়ে সে শেষবারের মতো পেছনে তাকাল। ছোট্ট গাড়ি, ভাঙা দেওয়াল, আর দরজায় দাঁড়িয়ে থাকা সেই মানুষটা যে একসময় তার সব কিছু ছিল। সে জানত না যে সেই গ্রাম থেকে দূরে তো যাচ্ছে, কিন্তু সত্যি থেকে পালাতে পারবে না। যাই হোক বন্ধুরা, গাড়ি ভৈরবপুরের সীমানা পার করে গিয়েছিল, কিন্তু নীলিমার দৃষ্টি তখনও পেছনেই আটকে ছিল। মনে অদ্ভুত একটা বোঝা ছিল, যেন খুব জরুরি কোনো জিনিস সেখানেই ফেলে এসেছে। শহরে পৌঁছানোর পরও সে স্বাভাবিক হতে পারল না। অফিসে ফাইলগুলো সামনে খোলাই থাকত, কিন্তু মন বারবার সেই ছোট্ট বাড়ি, সেই ভাঙা খাটিয়ার সুরেশের শূন্য মুখের ওপর গিয়েই আটকে যেত। রাতে যখন সে তার বড় সরকারি বাংলোতে একা বসত, তখন প্রথমবার তার সেই জায়গাটাকে বড্ড বড় আর খুব ফাঁকা বলে মনে হতে লাগল। কিছুদিন পর তার ছোট বোন কবিতার ফোন এলো। গলার স্বর ঘাবড়ানো ছিল। দিদি, বাবার শরীর ভালো নেই, ডাক্তার বলেছেন এক্ষুনি অপারেশন করাতে হবে, কিন্তু অনেক টাকা লাগবে। নীলিমা চুপ হয়ে গেল। সে সাহায্য করতে পারত, কিন্তু ভেতরে কোথাও একটা অহংকার তখনও বেঁচে ছিল। সেই অহংকারই তাকে বহু বছর আগে বাড়ি ছাড়তে বাধ্য করেছিল। সে শুধু এটুকুই বলল, আমি দেখছি। দুদিন পর নীলিমা যখন বাপের বাড়ি পৌঁছল, তখন দরজার ভেতরে পা রাখতেই তার মন খারাপ হয়ে গেল। বাড়ির সেই পুরনো উঠোনটাই ছিল, কিন্তু তাতে আগের মতো উষ্ণতা ছিল না। বাতাস পর্যন্ত ভারী লাগছিল।
হরিরাম চৌহান খাটিয়ায় শুয়েছিলেন, কিন্তু তাকে দেখে বিশ্বাস করা কঠিন ছিল যে এই সেই শক্তপোক্ত মানুষটি যিনি একসময় দিন-রাত মজুরি করে সংসার চালাতেন। মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখ কোটরে ঢুকে গিয়েছিল এবং শরীর এতটাই দুর্বল ছিল যে মনে হচ্ছিল যেন কয়েক বছরের রোগ একসাথে এসে পড়েছে। বাড়িতে দুশ্চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু তার মাঝেই এক অদ্ভুত স্বস্তিও ছিল। যেন কোনো বড় বিপদ কেটে গেছে। নীলিমা ঘাবড়ে গিয়ে বলল, টাকার ব্যবস্থা কিভাবে হবে? সে জানত অপারেশন খুব দামি, আর বাড়ির অবস্থা এমন নয় যে এত টাকা জোগাড় হতে পারে। কবিতা ধীরে করে বলল, হয়ে গেছে, কেউ একজন দিয়ে দিয়েছে। নীলিমা চমকে উঠল, কে? কবিতা চোখ নামিয়ে নিল, জানি না, বাবাও বলছেন না। তার গলায় ইতস্তত ভাব ও ভয় দুটোই ছিল। নীলিমার মনে সন্দেহ তৈরি হল। সে বাবার কাছে গেল, কিন্তু তিনি কথা এড়িয়ে গেলেন। তুই চিন্তা করিস না, ভগবান পাঠিয়েছেন। তিনি হাসার চেষ্টা করলেন, কিন্তু সেই হাসি চোখ অবধি পৌঁছাল না। মুখে চেপে রাখা অপরাধবোধ স্পষ্ট দেখা যাচ্ছিল। নীলিমা কয়েকবার জিজ্ঞেস করতে চাইল, কিন্তু ওনার অবস্থা দেখে চুপ করে রইল। অপারেশন সফল হয়ে গেল। বাড়িতে স্বস্তির নিঃশ্বাস ফেলা হলো। কয়েকদিন পর হরিরাম সুস্থ হয়ে ফিরলে পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল। কিন্তু নীলিমার মনে প্রশ্ন আটকে রইল, টাকা কোথা থেকে এলো? এক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, হরিরাম তাকে কাছে ডাকলেন। ঘরে হালকা হলুদ আলো আর বাইরে নিস্তব্ধতা ছিল। তিনি অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর ভারী গলায় বললেন, মা, তোর সত্যিটা জানা উচিত। টাকা সুরেশ দিয়েছিল। নীলিমা যেন শুনেও শুনতে পেল না, তার শ্বাস আটকে গেল। সুরেশ শব্দটা ফিসফিসানি হয়ে বেরোল। হরিরামের চোখ জলে ভরে গেল। আমরা তার কাছে সাহায্য চাইনি, সে কোথা থেকে যেন জানতে পেরেছিল, এবং সে নিজে এসে টাকা দিয়ে চলে গেছে। বলল নীলিমাকে জানাবেন না, ওর ভালো লাগবে না। ওনার গলা কাঁপতে লাগল, নীলিমার হাত কাঁপতে লাগল, কানে যেন কোলাহল প্রতিধ্বনিত হতে লাগল। যে মানুষটিকে সে নিজের জীবন থেকে বের করে দিয়েছিল, সেই আজও তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। সে চেয়ারের সাহায্য নিল, নইলে পড়েই যেত। ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছিল। চুপচাপ যন্ত্রণাদায়কভাবে সেই রাতে সে বিছানায় শুয়ে রইল, কিন্তু ঘুম এলো না। অতীতের ছবি সামনে আসতে লাগল। সুরেশের জমি বন্ধক রাখা, কোনো অভিযোগ ছাড়াই মজুরি করা, ডিভোর্সের কাগজে কিছু না জিজ্ঞেস করেই সই করে দেওয়া, আর তারপর চুপচাপ সরে যাওয়া। তার হঠাৎ মনে হলো, সে গরিব নিশ্চয়ই ছিল, কিন্তু ছোট ছিল না। ছোট তো ছিল তার নিজের অহংকার, যা তাকে মানুষের আসল দাম দেখতেই দেয়নি। সকাল হতেই সে সিদ্ধান্ত নিয়ে নিল, কাউকে কিছু না জানিয়ে সে ভৈরবপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সারা রাস্তা বুক ধুকপুক করতে লাগল, কখনো আশা, কখনো ভয়। বড্ড দেরি হয়ে গেল না তো? গ্রামে প্রবেশ করতেই লোকেরা তাকে চিনে ফেলল। কেউ চুপচাপ দেখতে লাগল, কেউ ফিসফিস করতে লাগল। কিন্তু এবার সে কারো দিকে তাকাল না। তার চলনে কোনো তেজ ছিল না, শুধু অস্থিরতা ছিল। সে সোজাসুজি সুরেশের বাড়িতে পৌঁছাল। দরজা খোলা ছিল। ভেতরে সেই পুরনো উঠোন, সেই দেওয়াল, সেই নিস্তব্ধতা, যেন সময় থমকে দাঁড়িয়েছে। সুরেশ বাইরে বসে পুরনো যন্ত্রপাতি ঠিক করছিল। আঙুলগুলো ধীরে ধীরে চলছিল, যেন তার কোনো তাড়া নেই। সে ওপরের দিকে তাকাল। মুহূর্তের জন্য চোখ চমকে উঠল, তারপর মুখ আবার শান্ত হয়ে গেল। ঠিক ততটাই শান্ত যতটা ডিভোর্সের দিন ছিল। নীলিমা তার সামনে গিয়ে দাঁড়াল। প্রথমবার সে বুঝতে পারল না কি বলবে। অবশেষে সে ধীর গলায় জিজ্ঞেস করল, তুমি বাপের বাড়িতে গিয়েছিলে? সুরেশ মাথা নিচু করে শুধু হ্যাঁ বলল। তারপর নীরবতা। কয়েক সেকেন্ড পর সে সাহস সঞ্চয় করে বলল, টাকা তুমি দিয়েছিলে? সুরেশ কাজ থামিয়ে দিল। এক মুহূর্ত চুপ থাকল, তারপর সাধারণ স্বরে বলল, প্রয়োজন ছিল তাই দিয়েছি। যেন এটা কোনো বিশেষ ব্যাপারই নয়। নীলিমার চোখ জলে ভরে গেল। আমার থেকে কেন লুকালে? তার গলা কাঁপছিল। সুরেশ হালকা হাসল, যাতে কষ্টও ছিল আর দূরত্ব। তুমিই তো বলেছিলে আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই, তাই জানানোর অধিকারও আর রইল না। এগুলো সেই কথাগুলোই ছিল যা সে কখনো রাগের মাথায় বলেছিল, আর আজ সেগুলোই তাকে আহত করছিল। তার কাছে কোনো উত্তর ছিল না। সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল, যেন শরীর থেকে শক্তি শেষ হয়ে গেছে। দুজনের মাঝে এক দীর্ঘ নীরবতা ছড়িয়ে পড়ল, শুধু বাতাসের শনশন শব্দ শোনা যাচ্ছিল। শেষমেশ সে ভেঙে পড়ল, কান্না আটকে রাখতে পারল না। আমি খুব বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও সুরেশ। সুরেশ তার দিকে তাকাল। চোখে না রাগ ছিল না ঘৃণা, শুধু এক গভীর ক্লান্তি। ক্ষমা কিসের? তুমি তো সেটাই করেছ যা তোমার ঠিক মনে হয়েছে। গলায় কোনো অভিযোগ ছিল না, কিন্তু আপনত্বও ছিল না। সেই দূরত্ব খুব গভীর ছিল। নীলিমা ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি ফিরে আসতে চাই।
যদি তুমি তার কথা অসম্পূর্ণ থেকে গেল। সুরেশ ধীরে করে মাথা নেড়ে দিল। এখন আর কিছুই আগের মতো হতে পারে না নীলিমা। সম্পর্ক কাগজ দিয়ে নয়, বিশ্বাস দিয়ে চলে, আর তা অনেক আগেই ভেঙে গেছে। এই কথা শুনতেই তার মনে হল যেন পায়ের তলার মাটি ছড়ে গেছে। সে জানত এই মানুষটাই কখনো তার প্রতিটি ইচ্ছাকে নিজের আনন্দ বলে মনে করত, কিন্তু আজ প্রথমবার সে স্পষ্ট প্রত্যাখ্যান করল। আর এই প্রত্যাখ্যানই সবচেয়ে ভারী ছিল, কারণ এতে কোনো রাগ ছিল না, শুধু সত্যিটা ছিল। গ্রামে ধীরে ধীরে সবাই জেনে গেল যে নীলিমা ফিরে এসেছে এবং সুরেশের কাছে ক্ষমা চাইছে। লোকেরা নিজেদের মধ্যে বলতে লাগল, দেখলে তো, গরিব মানুষটাই বড় প্রমাণ হল, অফিসার হয়েও কিছু করতে পারল না। কেউ বলল, সুরেশ তো আজ পর্যন্ত ওর নামটুকুও খারাপ করেনি। সন্ধ্যায় নীলিমা রওনা দিল। এবার তার পা আগের চেয়েও ভারী ছিল। সে দরজায় দাঁড়াল, পিছনে ঘুরল এবং বলল, তুমি সত্যিই খুব বড় মানুষ, আর আমি খুব ছোট প্রমাণ হলাম। সুরেশ কিছুই বলল না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। গাড়ি চলতে শুরু করল। গ্রামের বাইরে বেরোতেই নীলিমার চোখের জল কোনোভাবেই থামছিল না। সে প্রথমবার বুঝতে পারল, ক্ষমতা পদ দিয়ে নয়, মানবতা দিয়ে আসে। আর যে গরিব মানুষটিকে সে দুর্বল ভেবেছিল, সেই তার সম্পূর্ণ অহংকারের ওপর ভারী পড়ে গেল। ভৈরবপুরের লোকেরা আজও সেই দিনের কথা মনে করে, যখন একজন আলাকপ্রাপ্তা ইন্সপেক্টর স্ত্রী তার গরিব স্বামীর সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, আর পুরো গ্রাম হতবাক হয়ে গিয়েছিল। বন্ধুরা, এই গল্প থেকে এই শিক্ষাই পাওয়া যায় যে মানুষের আসল উচ্চতা তার পদ বা টাকা দিয়ে নয়, বরং তার ব্যবহার এবং মন দিয়ে নির্ধারিত হয়। যে ব্যক্তি আপনার সংগ্রামের সময় পাশে দাঁড়িয়েছিল, সাফল্য পাওয়ার পর তাকে ভুলে যাওয়া সবচেয়ে বড় ভুল হয়। কিন্তু আপনি যদি নীলিমার জায়গায় থাকতেন, তবে কি সাফল্য পাওয়ার পর নিজের গরিব অথচ সাচ্চা সঙ্গীকে ছেড়ে যেতেন, নাকি তার ত্যাগকে বুঝে তার পাশে দাঁড়াতেন? আর আপনি যদি সুরেশের জায়গায় থাকতেন, তবে কি এত বছর পরেও ক্ষমা করতে পারতেন, নাকি পারতেন না? আপনার সত্য মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। এবং যদি আপনাদের এমন সত্যিকারের এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প পছন্দ হয়, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই চাপবেন, যাতে পরের গল্পটি আপনার থেকে বাদ না যায়। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন।